ওকে, সো আর ইউ এর লাস্ট মোটামুটি 5 থেকে 6টা কোশ্চিনে, লাইক কোশ্চেনের বেসিস করলে মোটামুটি দেখা যায় যে এই ধরনের কোশ্চেনগুলো আসছে। তো এই জায়গাতে একটা জিনিস খুবই পরিষ্কার যে সবচেয়ে বেশি কোশ্চেন আসে ওয়ার্ড মিনিং থেকে। তো ওয়ার্ড মিনিং বলতে অ্যাকচুয়ালি জাস্ট যে একটা শব্দ থাকবে তার মিনিং এরকম নাও হতে পারে। ওয়ার্ড মিনিং থেকে কয়েকটা ভাগ আসছে, হ্যাঁ। তো একটা হচ্ছে সিনোনিম, একটা হচ্ছে অ্যান্টোনিম, আর একটা হচ্ছে যে ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে যে কেমন হতে পারে যে অ্যাট্রিবিউট, এরকম একটা কিছু দেওয়া আছে যে অ্যাট্রিবিউট, হ্যাঁ। তো এটার মানে ডিরেক্ট বাংলাতে দেওয়া নাই অপশনে, এটার মানে ইংলিশেই দেওয়া আছে, বলা আছে যে টু হোল্ড সামথিং, টু হ্যাভ সামথিং, টু বি সামওয়ান স্পেশাল, এরকম এরকম যেগুলো একটা ওয়ার্ডের মানে আরো 4টা ইংলিশ মিনিং এ দেওয়া আছে। তো বেসিক্যালি এগুলো সবকিছু ওয়ার্ড মিনিং এর মধ্যে পড়ে। যেমন সিনোনিম কি ওয়ার্ড মিনিং না, যে একটা শব্দের আরেকটা ইংলিশ অর্থ কিভাবে ম্যাচ করতে পারে। তো এই ধরনের সিনোনিম, অ্যান্টোনিম আর বাকি একদম সিম্পল ওয়ার্ড মিনিং থেকে মোটামুটি 35টা কোশ্চেন আসছে। সেকেন্ড বেস যেটা আসছে সেটা হচ্ছে সেন্টেন্স থেকে আসছে 16টা। তো গ্যাপটা বুঝতে পারতেছে ওয়ার্ড মিনিং থেকে কতগুলা লাইক ইম্পর্টেন্ট, ওয়ার্ড মিনিং জিনিসটা কত ইম্পর্টেন্ট। সো ভোকাবুলারি অনেক ইংলিশ থাকলে এই জিনিসগুলো খুব সহজে হয়ে যায়, কারণ ওয়ার্ড মিনিং থেকে প্রচুর কোশ্চেন আসছে। এন্ড দেন নেক্সট সেন্টেন্স থেকে আসছে 16টা ইডিয়ম এন্ড ফ্রেজ। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ ইডিয়ম এন্ড ফ্রেজ খুব কম কিছু ইডিয়ম এন্ড ফ্রেজ পড়লেই মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন পড়ে যাচ্ছে, যেরকম 15টা আসছে অলরেডি। তারপরে নাউন থেকে পার্টস অফ স্পিচ আলাদাভাবে 6টা আসছে যে আইডেন্টিফাই করার, বাট অনেকগুলো নাউন থেকে আসছে। তো নাউনটা খুব ইম্পর্টেন্ট, নাউন থেকে 6টা আসছে। আর একদম সিম্পল ট্রান্সলেশন, যে একটা ইংলিশ সেন্টেন্সের বা একটা বাংলা সেন্টেন্সের ভাইস ভার্সা ট্রান্সলেশন থেকে মোটামুটি 6টা আসছে। আর ট্যাগ কোশ্চেন, ভয়েস, প্রিপজিশন আর ভার্ব থেকে 3টা করে, এই 4টা মিলে টোটাল 12টা আসছে। অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে 3টা করে কোশ্চেন আসছে। তো এগুলাও ইম্পর্টেন্ট, বাট এই সাইডের গুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই টপ 3টা। কারণ ওয়ার্ড মিনিং থেকে মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনে 10টা 8টা করে কোশ্চেন আসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, বেশি ওয়ার্ড মিনিং দেখা। আর বাকি তো সেন্টেন্স, ইডিয়ম এন্ড ফ্রেজ, আর হচ্ছে নাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেকগুলো আসছে, যেরকম নাউন থেকে 6টা, এমনি ইন জেনারেল পার্টস অফ স্পিচ থেকে আরো 6টা, ভার্ব থেকে আসছে 3টা, অ্যাডজেক্টিভ থেকে মোটামুটি 2-3টা আসছে। তো সব মিলে অনেকগুলো হয়ে যাচ্ছে। তো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি কি? সেন্টেন্স, ইডিয়ম এন্ড ফ্রেজ, পার্টস অফ স্পিচ, অর্থাৎ বেসিক্যালি 4টা পার্টস অফ স্পিচ কি কি? নাউন, ভার্ব, প্রোনাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। আর বাকি কনজাংশন, ইন্টারজাংশন থেকে এই জায়গাতে তেমন একটা প্রশ্ন আসবে না, বা হচ্ছে অ্যাডভার্ব থেকে আসবে না। অ্যাডভার্ব থেকে কি একটা আসতে পারে, বাট ওটা অত ইম্পর্টেন্ট না। দেন ট্যাগ কোশ্চেন করা যায় আর কি, ট্যাগ কোশ্চেন আর ভয়েস আসবে এরকম কোনো গ্যারান্টি নাই, আবার আসতেও পারে। আর প্রিপজিশন অ্যাকচুয়ালি এই পরীক্ষাতে এই মানে স্পেসিফিক ইউনিটে না আসলেও প্রিপজিশন বাকি সব জায়গায় লাগবে। সো প্রিপজিশনটা ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ড মিনিং, সেন্টেন্স আর ইডিয়ম আর ফ্রেজ, এই 3টা। আর এন্ড দেন পার্টস অফ স্পিচ, এই কয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমাদের আলোচনা মোটামুটি হচ্ছে সেন্টেন্স নিয়ে। ওয়ার্ড মিনিং এ যাবো, বাট তার আগে সেন্টেন্সটা ক্লিয়ার করা দরকার। সো সেন্টেন্স অ্যাকচুয়ালি কাকে বলে? যে কিছু অর্থবোধ কিছু ওয়ার্ড একত্রে সিরিয়ালি, মানে ঠিক সিরিয়ালে বসে একটা যদি অর্থ প্রকাশ করে সুসম্পূর্ণ, তাহলে সেটা সেন্টেন্স। তো এইসব সংজ্ঞা টঙ্গার দরকার নেই। যাই হোক, সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়, হ্যাঁ। একটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট অফ অল কি, এটা বেশি সিম্পল, সিম্পল 2 হচ্ছে কমপ্লেক্স, আর 3 নাম্বার হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে। মিনিং অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। বাট মিনিং অনুযায়ী যে ভাগগুলো করা দরকার এগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে ওইভাবে আসে না। বাট এই 3টা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের যে প্যাটার্নটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে বেসিক্যালি কমপ্লেক্স আর কম্পাউন্ড এই দুইটা বেশি পরীক্ষায় আসে, কারণ সিম্পল তো খুবই সহজ, একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে। সো সিম্পল সেন্টেন্সের জিনিসটা ওর নামের মতোই সিম্পল, এটা সহজে পারা যায়। সো এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। আসে কোশ্চেন হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড থেকে। সিম্পল সেন্টেন্স কেমন? এটা একদম সহজ, এটার স্ট্রাকচার খুবই সহজ, সবকিছু অত কমপ্লেক্স করার দরকার নাই, জাস্ট একদম সহজ। একটা কি থাকবে? একটা সাবজেক্ট। ওকে, সো সাবজেক্ট একটাই থাকবে, একটা বেশি সাবজেক্ট থাকা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর হচ্ছে একাধিক একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে।
ভার্ব এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এই দুইটা জিনিস থাকলেই ওটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা ডিপেন্ড করে সেন্টেন্সটা কেমন তার উপর, বাট শুধু যদি এই দুইটা ক্যাটাগরি ফিল আপ হয় তাহলে ওটা অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন এটার উদাহরণ কিরকম, যে দেখা যায় যে she goes to school, ওকে। একদম সিম্পল না, এখানে কোনো প্যাচ নাই, কিছু নাই, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, শেষ। এন্ড নন ফাইনাইট ভার্ব অনেকগুলো কিভাবে থাকতে পারে, যে he visits, sorry, he went to visit his brother। এখন এইটা কি সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কেন? কারণ হি একটা সাবজেক্ট, went to visit এখন যাচ্ছে কি করতে, দেখা করতে, went মানে যাওয়া, সো সেটাই ফাইনাইট ভার্ব, সো সে যাচ্ছে, শেষ। কি করতে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট না, এখানে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, দেখা করতে যাচ্ছে, এটা একটু নন ফাইনাইট ভার্ব। আরো বাড়াইতে পারো যে visit his brother, এখানে এর সাথে এভাবে লাগিয়ে দিতে পারো যে in serving in the army। সো একাধিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব লাগাইতে পারো, বাট তারপরেও এই জিনিসটা যতই নন ফাইনাইট ভার্ব থাক, যদি শুধু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটাই হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্স। বাকি এটার সাথে আরো কিছু থাকুক না থাকুক কিছু যা আসে না, ঠিক আছে? তো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা একদম সিম্পল, যদিও নাম সিম্পল তারপরেও কিন্তু সব মেজরে ফ্লিক মারবে এরকম কোনো কথা নাই। কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কিছুটা এরকম যে একটা মেইন ক্লজ থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সে, এন্ড দেন একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই মেইন ক্লজকে হেল্প করে আলাদা কিছু সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো মেইন ক্লজটা কেমন, যে এমন একটা সেন্টেন্সের টুকরা যেটা নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তো এখানে দে আর স্টাডিং, এই জায়গাতে যদি আমি ফুল স্টপ দিয়ে দিতাম তাহলে এটা একটা অর্থ প্রকাশ করছে, মানে তারা পড়াশোনা করছে। দেন এটার সাথে যুক্ত হয়েছে বিকজ দে হ্যাভ অ্যান এক্সাম টুডে, অর্থাৎ আজকে তাদের পরীক্ষা আছে তাই তারা পড়াশোনা করতেছে। তো যে বিকজ থেকে শুরু করে যে বিকজ দে হ্যাভ অ্যান এক্সাম টুডে, শুধু এইটুকু লিখলে কিন্তু একদম ভালো একটা অর্থ প্রকাশ করতে না। এই বিকজ টু বাদ দিলে আবার হবে যে দে হ্যাভ অ্যান এক্সাম টুডে, বাট এটা কিন্তু বিকজ থেকে ধরবে, কারণ এটা একটা ডিফারেন্ট সেন্টেন্স এন্ড দেন এটা একটা ডিফারেন্ট সেন্টেন্স। তো এটাকে বলতেছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মেইন ক্লজ। দিয়ে এই দুটো যুক্ত হয়ে একসাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে যে দে আর স্টাডিং, তারা পড়াশোনা করছে, বিকজ দে হ্যাভ অ্যান এক্সাম টুডে, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ তাদের একটা পরীক্ষা আছে। তো এটা কি, যে প্রতিটা যে ক্লজ থাকবে, বেসিক্যালি প্রতিটা যে মেইন ক্লজ থাকবে সেটাতে আলাদা করে সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। দেখো দে আর স্টাডিং বিকজ তাদের একটা পরীক্ষা আছে, তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এইভাবে। আর এরকম কিছু কানেক্টর দিয়ে এই ক্লজ দুইটা বা আরো যদি এক্সট্রা ক্লজ থাকে সেগুলো কানেক্টেড থাকবে। এখানে বিকজ দেওয়া আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সের একটা খুব সহজ উপায় আছে, শুধু কানেক্টর ওয়ার্ড কয়েকটা আরো এক্সট্রা কিছু কানেক্টর ওয়ার্ড জানা থাকলে এই কমপ্লেক্স সেন্টেন্সের অনেকগুলা একদম ইজিলি করা যায়। তো আমি এটা এখানে দিয়ে দিব না কানেক্টিং ওয়ার্ডগুলো। কানেক্টর ওয়ার্ডগুলোর আগে আর দুটো एग्जांपल দিয়ে দিই কমপ্লেক্স সেন্টেন্সের। যেরকম এটা একটা ডু হোয়াটএভার ইউ লাইক, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে? এটা এখানে ডু হোয়াটএভার, এটা কিন্তু একটা মিনিং প্রকাশ করে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যেটা তোমার ভালো লাগে, এটা কিন্তু আবার আলাদা। তো শুধু ইউ লাইক দিলে কিন্তু এটা হচ্ছে একটা শুধু সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, আর ডু হোয়াটএভার এটা হচ্ছে একটা মেইন ক্লজ। তো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু দেখতে অনেকটা সিম্পল সেন্টেন্সের মতো, বাট এই তো বুঝাই দিলাম। এন্ড দেন as Johnny is ill and the doctor has advised him to rest, কয়টা দেখো, একটা, Johnny is ill, the doctor has advised him to rest, এটা আরেকটা ক্লজ। দেন he can't come বা he cannot come to welcome you, এটা আরেকটা ক্লজ। দেখো একটা মেইন ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এখানে হচ্ছে আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট বুঝালে কি কোনগুলা সিম্পল সেন্টেন্স আর কোনগুলা তোমার হচ্ছে কি বলে কমপ্লেক্স সেন্টেন্স। আর এটার মধ্যে বোঝার একটা ওয়ে যে যদি এরকম দেখতে পাও যে কোনো একটা বাক্যের অংশ একটা ফুল সেন্টেন্স হইতে পারতো, বাট এটা এটার হেল্প নিয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আর একটা মেইন ক্লজ তো থাকবেই। তো এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা স্ট্রাকচার হবে। আর এরপরে হচ্ছে ওই যে ওয়ার্ডগুলো দিয়ে ডিরেক্ট কমপ্লেক্স সেন্টেন্স বুঝা যাবে, ওটা আমি লিখে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স এই ওয়ার্ডগুলো দিয়ে খুব সহজে চেনা যায়। তো এগুলা এই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এই ধরনের ওয়ার্ড দিয়ে কানেক্ট করা কমপ্লেক্স সেন্টেন্স
সব পরীক্ষা আসছে, লাইক লিটারালি যতগুলো পরীক্ষা ইংলিশ আছে সব কিছুতে, আরইউ, ডিইউ, মেডিকেল, জিএসটি সব কিছুতে আসছে। যেরকম এখানে কম্প্যারিজনের ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, যেরকম দেন, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ ডান সামথিং, এরকম অনেক কিছু আসে যেগুলো অ্যাকচুয়ালি বোঝা যায় না, যেগুলো অ্যাকচুয়ালি কি ধরনের সেন্টেন্স প্রকাশ করছে। তো এটা ইম্পর্টেন্ট। এখানে কজগুলো ইম্পর্টেন্ট, যে অ্যাজ, বিকজ, সিন্স থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আনটিল, বিফোর, টাইম প্রকাশ করলে। তো আমি মোটামুটি লিখে দিলাম যে কি ধরনের জিনিসগুলো প্রকাশ কোন ওয়ার্ডগুলো দিয়ে করলে ওটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। একবার এটা লাইক স্ক্রিনশট নিয়ে বা কিছু করে রেখে দিয়ে পড়লে বা হাতে লিখে রেখে জাস্ট একবার দেখলে পরে কিন্তু অনেকগুলো কমপ্লেক্স সেন্টেন্স সহজেই আইডেন্টিফাই করা যায়। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা কেমন, যে কমপ্লেক্সের ক্ষেত্রে ছিল যে একটা মেইন ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করবে এমন একটা সাবঅর্ডিনেট ক্লজ। বাট কম্পাউন্ডের ক্ষেত্রে যে কয়টা ক্লজ থাকবে সবগুলাই মেইন ক্লজ হবে, অর্থাৎ সবগুলা ক্লজ বা বাক্যের যে সবগুলো অংশ আছে, এই ধর দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, এই সবগুলো অংশ নিচ থেকে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। যেরকম আমি যদি বাটের দুই পাশে দেখি, হি কেম হিয়ার, একটা সেন্টেন্স একদম পূর্ণ, যে সে এখানে আসলো, কিছু দরকার নেই। আই ডিড নট টক টু হিম, এটারও আর কিছু দরকার নাই, কারণ হচ্ছে শুধু আই ডিড নট টক টু হিম লিখলেও সম্পূর্ণ একটা বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে। তো এখানে হচ্ছে একটা মেইন ক্লজ, দুইটা মেইন ক্লজ, তো দুইটাই মেইন ক্লজ, অর্থাৎ একটা সাহায্য নিয়ে আরেকটাকে অর্থ প্রকাশ করতে হচ্ছে না। আর এটা হচ্ছে বাট, এন্ড, অর, এই ধরনের আরো অনেকগুলা হচ্ছে কনজাংশন দিয়ে এই দুইটা মেইন ক্লজ একসাথে যুক্ত হবে। সো যে সেন্টেন্সগুলোতে এরকম মেইন ক্লজ থাকবে এবং কনজাংশন দিয়ে, কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে ক্লজ দুইটা বা তিনটা বা তারও বেশি থাকতে পারে, সেগুলো যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কমপ্লেক্স আর এটার মধ্যে ডিফারেন্স কি, কমপ্লেক্সে একটা মেইন ক্লজ, অর্থাৎ এই যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এরকম একটা জাস্ট মেইন ক্লজ থাকবে আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ করত আর একটা ওটার সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করত। বাট কম্পাউন্ডের ক্ষেত্রে সবগুলাই, যতগুলো ক্লজ থাকবে সবগুলাই মেইন ক্লজ, এটাই, আর কিছু না। আর এই যে কনজাংশন গুলো দেখে, যে কমপ্লেক্সের মতো কিছু ওয়ার্ড আছে, যে কনজাংশন গুলো দেখে বোঝা যাবে যে কম্পাউন্ড সেন্টেন্স, ওয়ার্ডগুলো আমি লিখে দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এই যে সেন্টেন্সগুলো একাধিক ক্লজ, মেইন ক্লজ কানেক্ট করার জন্য যে কনজাংশন টাইপের ওয়ার্ডগুলো লাগে, সেগুলো হচ্ছে এগুলা। ওকে, সো কি এই দুইটা উদাহরণের মধ্যে কোনটা কম্পাউন্ড আর কোনটা কমপ্লেক্স এর একটু চিন্তা করো। সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে এস ডট ডট এস থাকলে এটা হচ্ছে কমপ্লেক্স, আর এখানে হচ্ছে কই এন্ড আছে, এন্ড দিয়ে যুক্ত আছে দুইটা মেইন ক্লজ, তাহলে এটা কম্পাউন্ড। বাট আরেকটা জিনিস ভাবে বোঝা যায় যে এখানে একটা হচ্ছে মেইন ক্লজ এই সেন্টেন্সে, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে মেইন ক্লজ কোনটা, আই শ্যাল গো দেয়ার when you come, এইটা হচ্ছে মেইন ক্লজ, আমার তখন সেখানে যাওয়া উচিত বা আমি তখন সেখানে যাব যখন তুমি আসবা, এটা মেইন ক্লজ। বাট এই যে রিটার্ন অ্যাজ সুন অ্যাজ ইউ লিভ, তো কেউ যদি অলরেডি নাই আসে, তাহলে ও যদি যাওয়ার পরে তখন আমি আবার চলে আসবো, এটা দিয়ে তো কিছু বোঝাচ্ছে না। তো এইটার সাথে তুমি যখন আমি তখন আসবো যখন তুমি আসবা, এন্ড দেন তুমি চলে গেলে আমিও চলে যাব। তো এইভাবে বললে গোটা সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। এইজন্য এইটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট এই প্রথম অংশটুকুর উপর। বাট শুধু এই প্রথম অংশটুকু বলা যায় যে তুমি আসলে আমি আসবো, এইটুকু বলা যায়। বাট এভাবে তো বলা যায় না, তুমি ও যদি নাই আসে তাহলে চলে গেলে কিভাবে যাবে। সো এইটা যেহেতু এই অর্থের উপর ডিপেন্ডেন্ট, সেটা একটা কমপ্লেক্স, একটা মেইন ক্লজ আর এইটুকু ডিপেন্ডেন্ট ক্লজ। এবং নিচেরটাতে দ্য বয় দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে, সো ছেলেটা কালকে এখানে আসছিল, এটাও একদম পারফেক্ট, এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই। এন্ডটা বাদ দিলে whom you saw was my brother, তুমি যাকে দেখেছিলে সে আমার ভাই। তো এইটুকু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইটুকু একাই অর্থ প্রকাশ করতে পারছে, আবার এটাও একাই অর্থ প্রকাশ করতে পারছে, অর্থাৎ দুইটাই হচ্ছে মেইন ক্লজ। তো এটা হচ্ছে সিম্পলি কম্পাউন্ড। সো দুইটা মেইন ক্লজ, এখানে মেইন প্লাস মেইন, মেইন প্লাস মেইন ক্লজ, আর এখানে হচ্ছে একটা মেইন প্লাস একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, ঠিক আছে। তো একটা হচ্ছে এই সাবঅর্ডিনেট টুকু এটার উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশ করবে, আর এটা জাস্ট সিম্পলি দুইটা একাই অর্থ। ওকে, সো আমরা যে এতগুলো সেন্টেন্স পড়লাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে, তো এখন দেখা লাগবে তো যেগুলো পড়ে আদৌ আমাদের মার্ক এখান থেকে কিছু আসবে কিনা। তো লিটারালি আগের বছরই আসছে 22-23-এ দুইটা কোশ্চেন আসছে, ঠিক আছে, দুইটা কোশ্চেন আসছে একটা পরীক্ষার মধ্যেই, সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এই দুটার মধ্যে থেকেই। তো কি আসছে, দে স্পোক টু হিম ইন ইংলিশ বাট হি রেসপন্ডেড ইন বাংলা। এখন এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল তো অবভিয়াসলি না, যেহেতু দুইটা ক্লজ অলরেডি আছে।
বাট এর মধ্যে কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা কি মেইন ক্লজ নাকি দুটাই মেইন ক্লজ, এটা জানলেই তো আমাদের হয়ে যাচ্ছে। এখানে কি বলেছে, দে সরি দা না, দে স্পোক টু হিম, দে স্পোক টু হিম, এটা একটা মেইন ক্লজ, দে স্পোক টু হিম ইন ইংলিশ, এটা বলতে হবে। সো দে স্পোক টু হিম ইন ইংলিশ, এটা হচ্ছে মেইন ক্লজ। বাট হি রেসপন্ডেড ইন বাংলা, এখন এটা কি মেইন ক্লজ? একটু বাদ দাও, হি রেসপন্ডেড ইন বাংলা, অবভিয়াসলি মেইন ক্লজ। যে কেউ তো বলতে পারে যে আমি বাংলায় উত্তর দিলাম, এটা তো অন্য কিছু থেকে আসার দরকার নেই, এটা তো অলরেডি একটা নিজের সেন্টেন্স। হি রেসপন্ডেড ইন বাংলা, সে বাংলায় উত্তর দিল, প্রতি উত্তর দিল, যাই হোক। তো এটাও মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ, তো দুটো মেইন ক্লজ থাকলে কি হয়? অবভিয়াসলি কম্পাউন্ড, তো এটা হয়ে গেল, এক মার্ক পেয়ে গেল। এবার সাপোজিং ইউ আর রং, ধরো যদি তুমি ভুল হও, হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস। এবার দেখো, সাপোজিং ইউ আর রং, ধরো তুমি যদি ভুল হও, এইটুক ঠিক আছে, এটা হচ্ছে মেইন ক্লজ, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। এবার হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস, সমস্যা তো এই জায়গায় যে সেই ক্ষেত্রে তুমি কি করবা। তো কোন ক্ষেত্রে, যদি আমি অলরেডি না জানি যে যদি আমি ভুল হই সেই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যদি আমি ভুল হই, তাহলে অবভিয়াসলি এই জিনিসটা এটার উপরে ডিপেন্ড করছে যে কোন ক্ষেত্রে যদি আমি ভুল হই সেই ক্ষেত্রে। তো এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট এইটার উপর, তো এটা মেইন ক্লজ, এইটু যে সাপোজিং ইউ আর রং, আর হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটা মেইন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেন্টেন্সটা কি হবে? কমপ্লেক্স অবভিয়াসলি। তো এই যে 2 মার্ক থাকলো, মনে হয় আরো একটা ছিল, আমি এত দিই নাই, বাট এই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রতি বছর 3-4টা 5টা করে অলওয়েজ কোশ্চেন আসতেই থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। শুধু কমপ্লেক্স আর কম্পাউন্ড, অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স ওরকম আসে না, কারণ ওটা একদম ইজি। সো সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড একটু ভালো করে দেখলেই অনেকগুলো মার্ক এমনি পাওয়া যায়। সেটাই। আর আরেকটা জিনিস যে এই কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে আমি আরো অনেকগুলা হচ্ছে এরকম উদাহরণ আর আগের সালে আসা কোশ্চেন মানে নোট করা আছে বা লেখা আছে, ওটা তো অ্যাকচুয়ালি বোর্ডে এতবার লেখা যায় না, তো আমি ওইটা নোটে লিখে রাখছি, কারো যদি নেওয়ার দরকার হয় তাহলে আমি একটা গ্রুপে লিংক দিয়ে দিব, ওখানে ঢুকলে অনেকগুলা এক্সট্রা এক্সারসাইজ বলো বা হচ্ছে আরো যদি কোশ্চেন কার দরকার হয় তাহলে ঢুকে নিয়ে নিতে পারো। সো আজকে এইটুকুই।